এবং ওর মুখের একটা অংশ ফেস্টিভ্যালের উদ্বোধনী মঞ্চে। নমস্কার, রায়বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে আছেন ডক্টর কুণাল সরকার। কুণালদা, একটা কথা বলে শুরু করি। কুণালদা একবার একটা অত্যন্ত ইন্টারেস্টিং কথা বলেছিলেন। বঙ্গোপসাগর উপকূলবর্তী অঞ্চলে যে সমস্ত বিভিন্ন সময় ঝড়গুলি আছড়ে পড়ে তার কোনো একটার নাম রাখা যেতে পারে চন্দ্রিল। ঠিক সেই রকমই আমার মনে হয় এই বিভিন্ন সময় যে উত্তর পূর্বের শীতল মৃদুমন্দ হাওয়া আমাদের ওপর দিয়ে বয়ে যায়, যে শীতল হাওয়া আমাদেরকে শীতল করে, তার নাম রাখা যেতে পারে ডক্টর কুণাল সরকার। কুণাল সরকারের এমনই কথার মাধুর্য। ডক্টর সরকার, আপনাকে রায়বাহাদুরের শুরুতেই স্বাগত। বছরের শুরু, একটা প্রশ্ন করব, সামনেই সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে। এই প্রশ্নের সঠিক উত্তর আপনিই দিতে পারবেন। একটা কথা বলা হয় যে বাঙালি, এরকম মাঝে মধ্যেই শোনা যায় যে বাঙালি পুরুষ, এই প্রশ্নটা বাঙালি পুরুষকে নিয়ে, যে বাঙালি পুরুষের নাকি একটা ভয়ানক হৃদয় দৌর্বল্য রয়েছে এবং এর কারণ হিসেবে বাঙালি পুরুষ তার জীবনে প্রথম যে প্রেমে লেঙ্গিটা খায় সেটা নাকি সে আজীবন মনে রাখে, কোনো দিন ভুলতে পারে না, এবং সেই যন্ত্রণা তাকে চিরকাল শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তাড়া করে বেড়ায়। তো আপনার কাছে এই প্রশ্নটা জানতে চাইব, সামনেই ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, তো অন্যান্য জাতির পুরুষদের তুলনায় বাঙালি পুরুষদের কি এই কারণে হৃদয়ের সমস্যা একটু বেশি? না, ইটস এ গুড কোয়েশ্চেন। কিন্তু দেখো, ব্যাপারটা হলো যে ব্যর্থ প্রেম ব্যাপারটা যদি না থাকতো তাহলে মানুষের প্রথমত সাহিত্য সৃষ্টি বোধহয় 60% কমে যেত একদম। হ্যাঁ, তো এইসব ব্যাপারগুলো নিয়ে মানুষের একটা ইমোশনাল একটা চার্নিং আছে। আর তারপরে তুমি ধরো, বাঙালিরা অনেক দুঃখ কষ্ট পেয়েছে, অনেক অভাব অনটন, মন্বন্তর, শাসন, অপশাসন, চোখ রাঙানি, এইসবের মধ্যে দিয়ে বাঙালি জাতিটা কোথায় সেই 12-13 সেঞ্চুরি থেকে মোটামুটি একটা হামাগুড়ি দিতে দিতে একটা জায়গায় এসছে 1000 বছর খানেক আছে। তো তা বলে আমরা আমাদের জাতটাকে সম্পূর্ণ রসবোধ থেকে বঞ্চিত করব, এটা তো ঠিক নয় না। তো বাঙালি জাতির প্রজননও তো হয়েছিল স্বাভাবিক জৈবিক কারণে। একদম। হ্যাঁ, এই যে আমরা এদিকে 10 কোটি, ওদিকে 16 কোটি, এদিকে 10 কোটি বাঙালি নেই, এদিকে হয়তো মেরে কেটে হয়তো আমার মনে হয় 6-7 কোটি আছে, ওদিকটা এখনো হয়তো 16 কোটি আছে। তো একটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করা হয়েছিল রাজ কাপুরকে। তো তোমরা তখনও তো হয়তো তোমাদের জন্মের অনেক আগে রাজ কাপুরের একটা খুব বিতর্কিত ছবি সত্যম শিবম সুন্দরম রিলিজ করেছে। তোমরা নিশ্চয়ই দেখেছো। জিনাত আমানকে একটু কন্ট্রোভার্সিয়াল বেশভূষায় রাজ কাপুর দেখিয়েছিলেন এবং ওর মুখের একটা অংশ পোড়া ছিল। রাইট। তো রাজ কাপুরকে যখন প্রশ্ন করা হয়েছিল, আমার কাছে অনেক কোটেবল কোটসের মধ্যে একটা মানুষের সোজাসাপটা উত্তর বলতে গেলে ওইটা মনে পড়ে। রাজ কাপুরকে বলেছিল, আরে আপনি রাজ কাপুর, এরকম যেরকম আমরা বলি না, একটু আধিক্ষেতা করি, সৃষ্টিশীলতা, এইটাই আপনি একেবারে সিনেমার পেলে অমুক তমুক, আপনি এরকম একটা সিনেমা করলেন, একজন মহিলাকে এরকম একটা অর্ধেক শাড়ি পরিয়ে নামিয়ে দিয়েছেন। রাজ কাপুর অনেক চিন্তা করে বলেছিল যে এটা কি, না, তাকে বলেছিল এটা কি ভারতীয় কালচারের সঙ্গে মেলে। তো রাজ কাপুর একটু চিন্তা করে উত্তরটা দিয়েছিলেন যে ইন ইন্ডিয়া, তখন হয়তো ভারতবর্ষের ধরো পপুলেশন ছিল 70 কোটি, বলেছিল হাউ ডিড উই গেট টু 70 crores বাই রানিং অ্যারাউন্ড ট্রিজ। তো আমরাও বাঙালিরা, তো আমাদের কি একেবারেই রসবোধ থাকবে না? আর বাঙালি দেখো সব কিছুই, বাঙালির একজন শাসন করবে, এই 2-4টে ফ্যামিলি রোজগার করবে, 2-4টে লেখক লিখবে। তো আমরা কি সেই 2000, 100, 229 না গোটা গান আছে, তার মধ্যে সমস্ত প্রেম করার সুযোগটা হয়তো রবীন্দ্রনাথকে দিয়ে দিইনি একেবারে, বা সমস্ত ব্যর্থ প্রেম করার আমরা হয়তো দায়িত্বটা অতুল প্রসাদ সেনের ঘাড়ে দিইনি। বেচারা অতুল প্রসাদ সেনের জীবনটা চিন্তা করে দেখো, রবীন্দ্রনাথ তাও 2-4 বার একটু গোলে বল ঠেলতে পারতেন, সাকসেসফুল হতেন, বেশ কয়েকবার হয়েছে। তো আমাদের অতুল প্রসাদ বাবু তো সত্যি অভাগা লোক, একবার করে এগোতো আর নানান রকম ঝামেলার মধ্যে দিয়ে গেছেন। তো আমরা আমাদের প্রেম করার দায়িত্বটা কি আজকের আউটসোর্সিং যুগে সম্পূর্ণ কবিদের হাতে আউটসোর্স করে দেবো? যে আজকে এই শ্রীজাত, চন্দ্রিল এটসেট্রা এরা ছাড়া কেউ প্রেম করতে পারবে না? কি ভয়ানক কাণ্ড! এরকম বলো না। সাধারণ মানুষরা একটু হেসে খেলে রসবোধে থাকুক, ঠিক আছে? 100টা প্রেম হলে
হয়তো 4-5টা, এই যে লোকে আমাদের জিজ্ঞেস করে ডাক্তারবাবু অপারেশন করছেন, রিস্ক ফ্যাক্টর কত? তো ধরো একটা অপারেশনে 2% রিস্ক ফ্যাক্টর, 3% রিস্ক ফ্যাক্টর। তো সেখানে মানুষ ডাক্তারের কাছে চোখ ড্যাব ড্যাব করে থাকায়, কিন্তু একটা লোক বিয়ে করলে একটা বিয়ে করার 2 বছরের মধ্যে রিস্ক ফ্যাক্টর ইজ অ্যাবাউট 22%। আচ্ছা, হ্যাঁ, প্রতি 100টা বিয়েতে 22টা কাটাকুটি করে মানে একদম ঝাঁটা হাতে নেমে পড়ে 2 বছরের মধ্যে। 100টা প্রেম করলে আজকের দিনে তার রিস্ক ফ্যাক্টর প্রায় হয়তো 40%। এটা কিন্তু বছরের শুরুতে একটা দারুণ স্ট্যাটিস্টিক্স আমরা পেলাম। হ্যাঁ, তো তার মধ্যে দেখুন, কেউ কেউ প্রেম করার আগে চিন্তা করে না তার রিস্ক ফ্যাক্টর কত, কেউ বিয়ে করার আগে চিন্তা করে না, কিন্তু তারপর এসে আমাদের মুখ দেখলেই, ডাক্তারের মুখ দেখলেই চিন্তা, ডাক্তারবাবু এইটা করবো, রিস্ক ফ্যাক্টর কত? বিয়ে করার আগে ভেবে দেখেননি? আজকে যদি 15%, 16% রিস্ক ফ্যাক্টর বলে একটা কাজ বন্ধ করে দিতে হতো, লোকে তো বিয়ে করতো না। প্রেম করা তো কবে উঠে যেত, লাটে উঠে যেত। আমরা সবচেয়ে হাইয়েস্ট রিস্ক ফ্যাক্টর তো এই দুটো ক্ষেত্রেই রয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই। মানে সার্জারির থেকেও আমার মনে হয় রিস্ক ফ্যাক্টর অনেক বেশি। অনেক বেশি। সুতরাং দেখো, যে জিনিসটা মানুষের করতে মনে হয় লেগে যাবে, সেই টাইপের একটা জিনিস মানুষ করে বেড়াচ্ছে। তবে হ্যাঁ, বাঙালি অনেক কিছুই হয়তো আজকের দিনে নেতা নেত্রী এটা সেটার ঘাড়ে দিয়ে দিয়েছে, মানে পাচার থেকে ভালোবাসা সব কিছু আমরা বিভিন্ন লোককে দায়িত্ব দিয়ে দিয়েছি। পাচারটা তুমি করো, শাসনটা তুমি করো, ভাষণটা তুমি দাও। আজকে তো বাঙালি খুব একটা চিন্তাও করে না, চিন্তা ভাবনাগুলো তো কয়েকটা লোককে আউটসোর্স করে দেওয়া হয়েছে, আমরা খালি শুনি। কখনো কচিত কদাচিৎ যদি দেখা মনে হয় যে অথচ কবি নয় কিংবা নেতা নয়, এই টাইপের একটা বাঙালি যদি মুখ খেলে, লোকে মনে করে তো অনেক সময় যে তোমাদের চ্যানেলে কথাবার্তা বলি, অনেকে তো ঠিকই করে নিয়েছে লোকটা অসুস্থ, কেউ আর 2 দিন ধরে আমার মাথায় হাতে একটা শক দিয়ে দেবে ধরে আর কি, বলে এদিকে কবিও নয় এদিকে নেতাও নয়। হ্যাঁ, একেবারে 8 পৌড়ে ডাক্তারি করে খায়, তা বলে আবার মাঝে মধ্যে কথা বলে, মাঝে মধ্যে এটা সেটা মাথায় বলে পড়ে। এবং এখন আরও একটা প্রশ্ন উঠে যাচ্ছে, শুধুমাত্র কথা বলা নয়, আপনি একদম রীতিমতো ভারত জোড়োর মঞ্চে পৌঁছে গেছেন। এটা নিয়ে একটু কিছু বলুন। এবার তো একদম চারিদিকে হই হই পড়ে দেখো, ভারত জোড়ো মঞ্চতে আমার প্রথমে মনে হলো কি, এই যে সহজ কথায় বলে না যে লোকেরা গ্যাস দিচ্ছে, তো আমি যখন প্রথম ভারত জোড়োর কথাটা শুনেছিলাম, তখন আমার মনে হচ্ছিল যে ভাই, এ কখনো আজকের দিনে আমাদের দেশে কখনো সম্ভব? তুমি চিন্তা করে দেখো, ভদ্রলোক ছেলেটার নাম কি, এ কি, বাবাকে মাকে ভুলে যাও, মোটামুটি ভালো ফ্যামিলির ছেলে, একদম খেয়ে পড়ে থাকে, আর পড়াশুনো করেছে, একটা মোটামুটি পড়াশুনো করেছে। হ্যাঁ, তার একেবারে ক্রিচার কমফর্ট, আমোদ আহ্লাদের বিন্দুমাত্র কোনো শর্টেজ নেই। হ্যাঁ, দোষের মধ্যে 10টা ইলেকশন দাঁড়ালে 9.5খানা হেরে যায়, আর মাঝে মধ্যে একটুখানি আউটিং এর একটা অভ্যেস আছে, এটা তো খুব স্বাভাবিক। এটাই একটা দোষ। আমরা যদি ইটিং আউটে যেতে পারি, তো উনি কেন যেতে পারেন? এই ভদ্রলোকের কি করা উচিত ছিল, ধরো এই যে মাঝে মধ্যে ছুটি নেওয়ার ওর অভ্যাসটা আছে, ওর পশ্চিমবঙ্গ গভর্নমেন্টে চাকরি করা উচিত ছিল। একদম। পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের যে ক্যালেন্ডার, অনেক সময় দেখবে 30 দিনের মধ্যে 32 দিন ছুটি থাকে। 1 বছর আগে অবধি পশ্চিমবঙ্গে ক্যালেন্ডারদের ছুটির দিন দাগ দেওয়া থাকতো, এখন শুনছি কাজের দিন। হ্যাঁ, এবছর থেকে কাজের দিনগুলো দাগ দিয়ে বাকিটা ছুটি। তো রাহুল গান্ধী হয়তো এইসবগুলো করতে ভালো করতো, এখন হঠাৎ করে খবর পাওয়া গেল এই ভদ্রলোকের ইচ্ছে হয়েছে কত 4,900 কত কিলোমিটার সে হাঁটবে, 100 দিন ধরে হাঁটবে। তো অনেক রকম কথা হয়েছিল, কে বলেছিল যে না মাঝখানে দেখবে একটা ইনোভা গাড়িতে উঠে পড়বে, কেউ বলেছিল হেলিকপ্টারে কেটে পড়বে, হ্যাঁ, কেউ বলেছিল ওর পিছনে পিছনে 5 স্টার ক্যান্টিনে ডেলে সে যা ইচ্ছে করুক। তো এটা একটা অবিশ্বাস্য লেগেছিল। তারপর দেখা গেল যে একটা ছেলে হাঁটছে, তারপর দেখা গেল সে 1টা 2টো 3টে রাজ্য জুড়ে জুড়ে সে হাঁটছে। আর আমার কাছে যেটা সবচেয়ে আশ্চর্য লেগেছিল যে সামবডি রুটেড ইন পলিটিক্স, সে রাজনীতিতে আছে, আমাদের জাতীয় অপোজিশন পার্টির এতে লোকটার 100 দিন হাঁটা হয়ে গেছে, এবং কোনো একটা ফোরাম থেকে এই বিল্ডিংটা মেরে দাও, এই দুটো সম্প্রদায় ঝগড়া করো, একে ওকে গালাগাল দাও, আমরা ভালো তোমরা খারাপ, আমরাই দেশের মধ্যে একেবারে প্রথম এসছি, বাকি সব ফালতু, আমি ছাড়া কেউ নেই, এই টাইপের কথাবার্তা ছাড়া একটা লোক যে বলছে, সে কি বলছে, আরে ভাই ভারতবর্ষটা তালে গোলে তৈরি হয়েছিল। এই যে অনেকে এখন বলছে না
যে যেন ভারতবর্ষটা কোন মুনি ঋষি তপস্যা করেছিল, হঠাৎ একটা ট্রায়াঙ্গুলার কান্ট্রি জন্ম নিয়েছিল। ভাই, ভারতবর্ষের জন্ম ওইভাবে হয়নি। ভারতবর্ষের জন্ম হয়েছিল কারণ প্রায় ভারতবর্ষকে চিন্তা করে দেখবেন বিভিন্ন সময় 20টা 22টা 24টা 26টা রাজ্য, ডিফারেন্ট সাম্রাজ্য থাকতো। তারা দেদার নিজের মধ্যে কাটাকাটি লাঠালাঠি যুদ্ধ করত করে, রক্তপাতের কোনো শেষ ছিল না, রক্তপাতের কোনো শেষ ছিল না। এখন ঝামেলা হলো যে উই ওয়ার নট কনকার্ড বাই এনিবডি। আলেকজান্ডার এসেছিল, আলেকজান্ডার এসে ওই নর্থ ওয়েস্টার্ন এখানে ছিল। আলেকজান্ডারের খুব ইচ্ছে ছিল যে সে পূর্ব দিকে তার সৈন্যবাহিনী নিয়ে আসবে। আলেকজান্ডারকে বলা হয়েছিল যে পূর্ব দিকে গঙ্গার ধারে ধারে একটা কাণ্ডজ্ঞানহীন জাতি থাকে, তখন আমাদের জায়গাটাকে বলা হতো গঙ্গারিধি, যে একটা অদ্ভুত ভাষা বলে। এই লোকগুলো একটু বিচ্ছু টাইপের আছে, অবাধ্য টাইপের আছে, এবং মারপিটও নাকি করতে জানে, মাঝে মধ্যে পেট্রোল বোমা ছড়ে টড়ে। তা আলেকজান্ডারকে বলে দিয়েছিল, ভাই তুমি ওই পূর্ব দিকটায় যেও না, তুমি পশ্চিম দিকটা অবধি থেকে তোমার কেরামতি করে পালিয়ে যাও। তারপরে কিছু গ্রিক মহিলা টহিলাকে রেখে আলেকজান্ডার এখান থেকে বিদায় নিলেন, এবং অনেকের হাত ঘোরার পরে একটা কোম্পানি এসছিল। একটা কোম্পানি ব্যবসা বাণিজ্য করে কিছু কিছু বড় লোক তৈরি করলো, কিছু বড় লোক দালাল তৈরি করলো, কিছু বড় লোক মারওয়াড়িদের বা অবাঙালি ব্যবসায়ীর থেকে বা পয়সা ধার দেনার ব্যবসা, এবং তারা প্রফিট মেকানিজমটা ইন্ডিয়াকে দেখালো, একের সঙ্গে অপরের ঝগড়া সৃষ্টি করলো। আমরা হচ্ছি প্রথম দেশ পৃথিবীর বুকে যে 1757 সালে উই ওয়ার টেকেন ওভার বাই আ কোম্পানি। কেউ কোনোদিন আমাদের সৈন্যপণ্য নিয়ে, কেউ কোনোদিন আমাদের এই আজকের ভারতবর্ষ 30টা দেশ, এত ডিগ্রি থেকে এত ডিগ্রি, নো বডি এভার কনকার্ড টু এস্টাবলিশ। আমরা জুলিয়াস সিজারের রোম নই, হ্যাঁ, আমরা সেই পার্সিয়ান জেরেক্সের ড্যারায়েসের আমরা পার্সিয়ান এম্পায়ার নই। আমাদের কিছু ব্যবসাদাররা, এই যে তখন 20 কোটি লোক ছিল ভারতবর্ষে, 20 কোটি লোককে যে কোম্পানিটা কুক্ষিগত করেছিল, সে কোম্পানিটার 15টা ডিরেক্টর ছিল এবং 200টা সিকিউরিটি গার্ড ছিল। রাইট, তাদের নিয়ে একে অপরের সঙ্গে খানিকটা ব্যবসা, খানিকটা লোভ, খানিকটা করাপশন, খানিকটা কমিশন, এই করে করে তার একের সঙ্গে এক সেলোটেপ দিয়ে জুড়ে জুড়ে আজকের ভারতবর্ষটা তৈরি হয়েছে। এবং তারা 190+ বছর থাকার পর, কেটে পড়ার আগে, আমরা নিজেদের মধ্যে ঠিক করতে পারলাম না যে পুরো ব্যাপারটা আমরা একসাথে থাকবো না একে অপরের লাঠালাঠি করব। ভালো মতো আমাদের স্বাধীনতাটা শুরু হলো প্রথমত হরিনাম, রাম নাম, ভগবানের নাম, এইসব দিয়ে। তারপর 5 লক্ষ লোক মারা গেল, 2 কোটি লোক ঘরছাড়া হলো। এই রকম শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণভাবে 5 লক্ষ মানুষের লাশের ওপর দিয়ে এই দেশটা তৈরি হয়েছে। এই যে হঠাৎ করে বলছেন না যে কোনো একটা পুজো আচ্ছার পরে কোনো 4টে মহর্ষি বসে সাধনা করে একদিকে অপ্সরা নাচছে, একদিকে বীণা বাজছে, একদিকে সদগর থেকে টপ টপ করে মধু ঝরছে, আর তার মধ্যে ভারতবর্ষটা তৈরি হলো। না ভাই, ওই টপ টপ করে মধু ঝরাতে ভারতবর্ষটা তৈরি হয়নি। তো এই দেশটার মধ্যে একটা মানুষ উত্তর থেকে দক্ষিণ হাঁটবে, বলবে যে দেশের মধ্যে প্রায় 20টা ধর্ম আছে, 26টা ভাষা আছে, 300টা ডায়ালেক্ট আছে, তোমরা একে অপরকে কানমোলামুলি, চুলোচুলি, লাথালাথি, গালাগালি না করে উনি একটা দেশ থেকে হাঁটবে। আর যে ছেলেটা হাঁটছে, যে ভদ্রলোক হাঁটছেন, তার আগামী 4 বছরে কোনো পলিটিক্যাল ইমপ্রুভমেন্টের কোনো সম্ভাবনা নেই। আগের বার 22টা ভোট পেয়েছিল, এইবারে সাংঘাতিক হাঁটাহাঁটি করলে, খালি গায়ে হাঁটুক, টি শার্ট পরে হাঁটুক, রবারের চটি পরে হাঁটুক, আন্ডারওয়্যার পরে হাঁটুক, সে 22টা ভোট সিটের জায়গায় হয়তো 24টা পেতে পারে। সো সামবডি উইদাউট আ শর্ট টার্ম পলিটিক্যাল গেইন, উইদাউট সেইং যে লড়ে যাও, চুলোচুলি করো, মারপিট করো, আমি তো দলবাজি করতে রাজি আছি, তুমি এই করেছো, আমি এই করেছি, এই ডায়ালগটার বাইরে একটা মানুষ সে চলছে, তার নাম রাহুল গান্ধী হোক। সে যদি আমার পাড়ায় অখিল খুঁড়ো হতো, আমার বাড়িতে যে দুধ দেয় সে যদি সেই দুধ দেওয়া হরেরাম হতো,
আমিও তার পিছনে পিছনে তাকে নমস্কার করতাম, অ্যাপ্রিসিয়েট করতাম, হাঁটতাম। আর যদি আমার সন্দেহটা না মেটে, এই আজকে বিকেল 5টার থেকে যদি আমাদের 3টে পলিটিক্যাল র্যালি থাকে পশ্চিমবঙ্গে, বড় বড় নেতারা, বড় দাদা কোনো ছোট দাদাকে দেশের ম্যানেজারি করতে, রাজ্যের ম্যানেজারি করতে দিয়েছেন, কেউ তার ভাইপো ভাইঝিকে দিয়ে গেছে, খালি তাদের মধ্যে প্রতি সন্ধেবেলায় কথাগুলো শুনবেন। কেউ বলবে তুই ব্ল্যাক মানি করেছিস, কেউ বলবে তুই গরু পাচার করেছিস, কেউ বলবে তুই চোর, কেউ বলবে তুই তোয়ালে মুড়ে পয়সা নিতিস। এবং কদিন আগে, হ্যাঁ এই কদিন আগে শুনছিলাম, কোন জায়গাটা কি আমার যতদূর মনে হয় নন্দীগ্রাম, নন্দীগ্রামে যে লোকগুলো মরে গেছে, শহীদ হয়েছে, সেই শহীদের জন্যে একজনের 2 চোখ ঝরে জল পড়ছিল, আরেকজনের 4 চোখ ঝরে জল পড়ছিল। কিন্তু নন্দীগ্রামে যে লোকগুলো বেঁচে আছে, যে ছেলে মেয়েগুলো চাকরি পাচ্ছে না, যে অল্প বয়সী ছেলে মেয়েগুলোর আজকে না শিক্ষা আছে না অন্য সংস্থান আছে, শহীদদের জন্য তারা ধুলোয় গড়াগড়ি দিলেন। আর যে জীবিত মানুষগুলো নন্দীগ্রামের কনস্টিটুয়েন্সিতে থাকে, তাদের জন্য আমরা একটা নীতি শুনলাম না। তাদের শিক্ষা কোত্থেকে আসছে, তাদের রুজি রোজগার কোত্থেকে আসছে, তাদের এমপ্লয়মেন্ট কোত্থেকে আসছে। শহীদদের জন্য কেঁদে কেটে একে অপরকে অশ্রাব্য গালাগাল করে সেখান থেকে বেরোলেন। এবং সেই কারণেই আজকে যে কোনো মানুষ, পাড়ার খুড়িমা, পিসিমা, আমাদের মানে যে চায়ের দোকানে বসে আড্ডা দেয়, সেই মানুষটা যদি বলে ভাই এই জোড়া দেওয়া দেশটাকে একসাথে রাখার চেষ্টা করো, গালিগালাজ করো না, খুনোখুনি করো না, বলে সে যদি আজকে 50 দিন, 100 দিন, 200 দিন হাঁটতে পারে, আজও অকপটে বসে তাকে বলি ওয়েল ডান। একদমই তাই কুণাল, আপনি যেটা বলছিলেন, এই জায়গা থেকে একটা প্রশ্ন আপনার, মানে আপনি ইতিহাসের কথা বলছিলেন, আপনার ইতিহাস, পুরাণ, সাহিত্য এই সমস্ত বিষয়েই যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে, আপনি বিভিন্ন সময় এই বিষয়গুলো অবতারণা করেন। তো এই জায়গা থেকে একটা প্রশ্ন, বেশ কিছুদিন ধরে বাংলায় বেশ কিছু চরিত্র তারা দাপিয়ে বেড়াচ্ছে, কখনো কেষ্ট, কখনো মদন, কখনো শিব ঠাকুর, কখনো অর্জুন। এই যে বিভিন্ন সাহিত্যের, পুরাণের যে বিভিন্ন চরিত্র, এই চরিত্রদের নিয়ে এই যে একটা মাল্টিভার্স বাংলা, এদের নিয়ে যদি আপনাকে একটা নোভেল লিখতে বলা হয়, আপনি কি লিখবেন? দেখো, আমি তোমাকে একটা কথা বলি, প্রথমত একটা কথা বলি যে বাংলা এই ধরনের চরিত্র রাজনীতিতে কেউ ক্ষমতার কেন্দ্রে ছিল, আর অধিকাংশ যাদের নাম আমরা করছি তারা ক্ষমতার এঁটো কাটা খেয়েছে বসে বসে। তো এই রকম ক্যারেক্টার তোমার জুলিয়াস সিজারের সেনেট থেকে শুরু করে, সেই আকবরের নবরত্ন থাকা সভা থেকে শুরু করে, আজকে বামফ্রন্টের জমানা বলো কি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার বলো, এগুলো হচ্ছে বাড়ির ফার্নিচারের মতো। দিজ আর ফার্নিচার অ্যান্ড ফিক্সচার্স অফ এনি পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট। পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট মানে ক্ষমতা, পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট মানে মানুষের পয়সা নিজের হাতের মুঠোয় পাওয়া, এবং সেই পয়সা বা সেই রসালো রসগোল্লাটাকে চিপলে বেশ কয়েক মোটা রস বেরোবে, সেই রসগুলো চেটে চুটে খাওয়ার জন্যে there is a crowd of political people and there is a crowd of a political people। যুগে 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 ওই আমাদের ঠাকুর দেবতার অবতারের মতো এদের অবতার চেঞ্জ করে, এই চরিত্রের মানুষরা সবসময় আছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আজকে আমরা 4টে 6টা 8টা লোককে নিয়ে ধরো হাস্যাস্পদ করে বা ক্যারিকেচার করে লাভ নেই। পশ্চিমবঙ্গকে যেটা আজকে যদি আমরা খানিকটা কৌতুক নকশার ওপরে গিয়ে যদি খানিকটা সিরিয়াসলি ভাবতে চেষ্টা করি, যে পশ্চিমবঙ্গ আজকে নীতিগতভাবে বা তোমার ভাই তোমাকে যদি বাজারে টিকে থাকতে হয়, আজকে তো মার্কেট ইকোনমি, একদম, হ্যাঁ একদম বাজারের ব্যাপার, পরিষ্কার মার্কেট ইকোনমি, একদম বাজারের ব্যাপার। তুমি জিনিসটা এক সময় ছিল 100 টাকা, বাই দ্য টাইম তুমি বাড়িতে বসে ভাত ঘুম দিয়ে ঠিয়ে উঠলে তুমি খবর পাওনি যে তোমার বাজারে জিনিসটার দাম 100 টাকার থেকে 50 টাকা হয়ে গেছে। তোমার হঠাৎ টনক লাগলো, তুমি 1 মাস বাদে ঘুমিয়ে তুমি হাটে গিয়ে বলছো আমার এই কিনেছিলাম 100 টাকায়, আজকে দাম 50 টাকা, তুমি আমাকে এটা 110 টাকায় আজকে কিনে নাও আমার থেকে। কে কিনবে? পশ্চিমবঙ্গর ইন টার্মস অফ ন্যাশনাল পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, যেরকম টাকার দাম কমে, যেরকম বাড়ির দাম কমে,
যেরকম একটা রিয়েল এস্টেটের লজ্জরে মেনটেনেন্স থাকলে সে বাজারে দাম পায় না, উই হ্যাভ বিন ডিভ্যালিউড। এবং এই ডিভ্যালুয়েশনের যুগে আমরা যদি নিজেদের সেই 1893 সালের শিকাগো মহাসম্মেলন, 1913 সালের নোবেল প্রাইজ, এই সব ঘটনাগুলোকে একটু দূরে থেকে যদি আজকের 10 কোটি মানুষকে নিয়ে এই জমিতে এই পোড়া পেটটার দিকে চেয়ে যদি বেঁচে থাকতে থাকো, আমাদের বুঝতে হবে যে আজকের এই অল ইন্ডিয়া মার্কেট ইকোনমিতে এই সেই হাটে বাজারের গল্পের মতো আমাদের ভ্যালু, আমাদের ইউনিট প্রাইসটা আজকে কোথায়? আমাদের ইউনিট প্রাইসের অবস্থা খুব ভালো নয়। আমাদের ইউনিট প্রাইসের অবস্থা আজকে হচ্ছে ওই ফেসবুকের শেয়ার ভ্যালুর মতো অবস্থা হয়েছে। কেন আমাদের এই অবস্থা হয়েছে? আমরা আঞ্চলিক ক্ষমতার উপর ডিপেন্ড করেছি 74 বছরের মধ্যে। কিছু বছর ওই কংগ্রেস, সিদ্ধার্থ রায়, বিধানবাবু কিছুদিন ছিলেন, তারপরের থেকে আমাদের এই বাম ফ্রন্ট, মমতা বন্দ্যোপাধ্যায়েরা এলেন, নাথিং রং উইথ ইট। কিন্তু এই যে জয়েন্ট ফ্যামিলি অফ 30 ফেডারেল স্টেটসের মধ্যে একটা যৌথ পরিবারে আছো, 30টা লোক চাকরি করে খেয়ে বেড়ায়, তার মধ্যে তোমার পরিবারে কেউ আছে সে লাখ টাকায় রোজগার করে, আর আমরা এখন কয়েক হাজার টাকা পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আমরা এই যৌথ পরিবারে আমরা দাম পাচ্ছি না। উই আর গ্রোসলি, আমাদের অবস্থা হয়েছে রূপোর দোকানে আমরা কাঁসার বাসন হয়ে বসে আছি আজকে। আর মাঝে মধ্যে বুক বাজাচ্ছি, বগল বাজাচ্ছি, এই রবীন্দ্রনাথ এই ছিল, বিবেকানন্দ এই বলে গেছিল। আমাদের সেই এখনো জ্যান্ত বাঙালিকে নিয়ে ভারতবাসী খুব একটা চিন্তা করছে না। যে বাঙালিগুলো একসময় ছিল মরে গেছে, তাদের কিছু ইউএসপি ভ্যালু এবং টিআরপি ভ্যালু নিয়ে ভারতবর্ষ করছে। কিন্তু বর্তমানে যে ছেলেমেয়েগুলো বেঁচে আছে তাদের তো আর সেই ছবির বাঙালিকে দিয়ে খুব একটা অনুপ্রেরণা জুটলেও জুটতে পারে। সুতরাং বাস্তবে আমাদের জানতে হবে এই কম্পিটিটিভ ফেডারেলিজমের মতো একটা ইন্ডাস্ট্রিয়ালে 4টে স্টেট চিলের মতো ছোঁ দিয়ে তোমার থেকে ইন্ডাস্ট্রিটা নিয়ে বেরিয়ে যাচ্ছে। সেখানে আর কতদিন আমি বাংলার মাটি বাংলার জল গেয়ে চালিয়ে দেবো? সো এই রিয়েল লাইফ ক্রাইসিসটা বাংলার সামনে এসেছে, আমরা ক্রাইসিসের সময় এসে দাঁড়িয়েছি। আমাদের যে কোনোভাবেই হোক আমাদের এফেক্টিভ লিডারশিপ এখন দরকার। যে লিডারশিপটা আমাদের কেবল পলিটিক্যাল ক্ষেত্রে নয়, আমাদের ভাই এই হাটে বাজারের মার্কেট ইকোনমির মধ্যে আমাদের প্রাসঙ্গিক করে রাখবে। একদম। আজকের দিনে আমরা এদিকে না অপোজিশন না রুলিং কোয়ালিশনে আছি, আমরা না ইন্ডাস্ট্রিয়াল, আমরা ঝেড়ে কাটছি না। আমরা কি প্রিডমিনেন্টলি ইন্ডাস্ট্রিয়ালাইজ না এসেন্সিয়ালি এগ্রিকালচার? আমরা ঝেড়ে কাটছি না। আমরা ইন্ডাস্ট্রি চাই, আমরা জমি দিতে চাই না। তো ইন্ডাস্ট্রিগুলো হবে কি করে? গ্যাস বেলুন ভাসবে? সেখানে আমাদের ছেলে মেয়েদের ইংরেজি শিক্ষা নেই, অথচ আমরা আইটিকে ইনভাইট করছি। রাইট। আমাদের শিক্ষা বলতে আমাদের কিছু ফাঁপা থার্ড ক্লাস ইঞ্জিনিয়ারিং এডুকেশন, আর কিছু চায়ের দোকানে দেখবে একটু বড় ধাবা হলে প্রতিটা ধাবার পাশে একটা মেডিকেল কলেজ খুলে দিচ্ছে। আমি বাড়িতে অলরেডি বলেছি, যেদিন আমার বুকে ব্যথা হবে বা সেরিব্রাল স্ট্রোক হবে, ডাক্তারের নাম দেখো না, খালি দেখো যে গভর্নমেন্ট কোটায় পড়েছে না সে এটিএম দিয়ে এটিএমে পয়সা বার করে ডাক্তার হয়েছে। ইয়ার অফ পাসিংটা দেখে নিও, মোটামুটি বুঝতে পারবে। তো এই যে আমরা আজকে একটা ডিভ্যালিউড লাইফ, ডিভ্যালিউড কালচার, ডিভ্যালিউড এডুকেশন, এর মধ্যে আমরা পৌঁছে যাচ্ছি। একটা বছর কেটে গেল, আমাদের ওই অনিকের এক অপরাজিত ছাড়া কোনো একটা চলচ্চিত্র নিয়ে কোনো ভারতবর্ষে কোনোদিন কথা হলো না। 6 কোটি টাকা দিয়ে করা একটা ছবি, 4 কোটি না 6 কোটি টাকা দিয়ে কান্তারা ছবিটা করেছিল। রাইট। কি না একটা কানাডার মার্জিনাল লোকেদের, যেমন আমাদের লোকের সেই ছৌ নাচ, মাস্ক, ফোক কালচার ইউজ করে, একটা ফোক কালচারে এনগেজড একটা গল্প কানাডা ভাষায় করেছিল। সে ডাব অবধি করতে চায়নি, সেই ছবিটা ভারতবর্ষে দাপিয়ে বেড়ালো। রাইট। আর লোকে মাঝে মধ্যে ফিসফিস করে জিজ্ঞেস করছে আমাদের যে, হে সত্যজিৎ রায়ের বংশধররা,
তোমরা ওই বড় বড় তেলের টিন আর ঘিয়ের টিন নিয়ে ওই ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনী মঞ্চে যে লাইন দিচ্ছ, সেই ঘিয়ের টিন আর ঘিয়ের এগুলো তৈলমর্দনের কাজটা শেষ হলে তোমরা কি মধ্যে মধ্যে 1-1.5খানা ভালো সিনেমা করার চেষ্টা করো আজকের দিনে? মনে তো হয় না। কুণাল, এই জায়গা থেকে প্রশ্ন, আপনি যেটা বলছিলেন, এই যে একটা মানে ডিভ্যালুয়েশন চলছে, বাঙালিকে তার মার্কেট ইকোনমিতে তাকে বেঁচে থাকতে শিখতে হবে, তার মূল্যায়নটা তাকে নিজে দিতে হবে। শাহরুখ খানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করলে বাঙালি তার মূল্যায়ন পাবে না। আজকে বাঙালিকে যদি জিজ্ঞেস করতে হয়, সারা বাঙালি একেবারে জামা প্যান্ট খুলে আর্জেন্টিনাকে সাপোর্ট করলো, সারা আর্জেন্টিনাতে একটা কৃষ্ণাঙ্গ ব্ল্যাক প্লেয়ার নেই, সারা কেকেআরে একটা বাংলা প্লেয়ার নেই। তাই কি আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করি না কি? হ্যাঁ, আমাদের এসে একটা মাঠে নেমে নেচে গেলেই হয়ে গেল। 10 কোটি বাঙালির মধ্যে একটা প্লেয়ার পাওয়া যাচ্ছে না। আজকে তো রঞ্জি ট্রফি শুরু হয়ে গেছে। রিজনাল রিপ্রেজেন্টেশন ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন ইউর IPL। আমরা বোর্ড প্রেসিডেন্ট করলাম, সেই প্রেসিডেন্টের প্রত্যেকটা দল ঘোলা হয়ে গেল। 2 বছর ধরে এই 10 কোটি ছেলে মেয়েদের মধ্যে একটা বাঙালির ছেলে খুঁজে পাওয়া যাচ্ছে না, যাকে অন্তত 20-22 জনের টিমে ঢোকাতে পারে। হ্যাঁ, আজকে যারা কালার্ড পপুলেশন তারা হাপিত্তেশ করছে কেন আর্জেন্টিনাতে একটা কালার্ড প্লেয়ার নেই। তো বাংলার লোকেরাও জিজ্ঞেস করুক, আজকে বাংলার দলে কেন একটা বাঙালি প্লেয়ার নেই। আর্জেন্টিনায় কেন নেই? কারণ আর্জেন্টিনার ব্ল্যাক পপুলেশন ইজ 0.3 to 0.5%। তো কেউ কি আমাকে বলবেন আজকে যে বাংলায় কি বাঙালির পার্সেন্টেজ 0.3 to 0.5%, যে কারণে নাইট রাইডার্স একটা বাংলা ছেলে ঢুকতে পারছে না? আমাদের নিজের কাছে নিচের ভ্যালুয়েশন নেই। আমরা বাকি 130 কোটি ভারতবাসীর সামনে দাঁড়িয়ে আমাদের বলার চেষ্টা করছি যে আমাদের যারা মরে স্বর্গে চলে গেছে তারাই হচ্ছে আমাদের ভ্যালু প্রেডিক্টার্স। কপালে দুঃখ আছে এই সেন্স থাকলে। একদম কুণাল, আপনি যেটা বলছিলেন যে শুধুমাত্র বাংলা কেন, বাংলা এবং ভারতবর্ষ জুড়ে জাতীয় নায়কের ভয়ানক অভাব। আমাদের খুঁজে বেড়াতে হয় যে কোথায় ভারতীয় বংশোদ্ভূত একজন ঋষি সুনাক, কোথায় কে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, তার ঠাকুরদা না ঠাকুরমা কোন সহস্রাব্দ আগে ঋষি সুনাকের, ঠিক আছে, ঋষি সুনাকের না, আমাদের কি একজন পিওর ভারতীয় খুঁজে পাওয়া যাচ্ছে না? ভারতীয় যথেষ্ট খুঁজে পাওয়া যাচ্ছে, কেন খুঁজে পাওয়া যাবে না? তো তাদের নিয়ে আমরা কেন মাতামাতি করতে পারছি না? আমরা তো করছি, কিন্তু আজকে তোমার শিল্প, সংস্কৃতি, খেলাধুলো, এভরিথিং ইজ ডিপেন্ডেন্ট অন দ্য ইকোনমি। ইকোনমি ইজ দ্য হিমোগ্লোবিন অফ লাইফ। তোমার 6 ফুট চেহারা হতে পারে, তোমার বাবার 6টা বাবা ঠাকুরদার জমিদারি থাকতে পারতো, তোমার যদি শরীরে 5 হিমোগ্লোবিন হয় তুমি তো ভেন্টিলেটারে উঠে পড়বে। সো ইকোনমি ইজ দ্য ডিটারমিনেন্ট অফ লাইফ টুডে। এখানে আর এটাকে নিয়ে আর বরং করে কোনো লাভ নেই। আজকে অর্থনীতির ওপর সংস্কৃতি নির্ভর করছে। আজকে এই যে তোমার পরপর তেলেগু ছবিগুলো আমাদের বক্স অফিস শাসন করছে, তেলেগু পপুলেশন কি 5 কোটি তেলেগু লোক আছে, আমাদের অর্ধেক। তো কি সমস্ত কি তারাই তাদের ছবি দেখছে? তারা কেন এম্পাওয়ার্ড? কারণ আজকে তারা তাদের ক্রিয়েটিভিটির মধ্যে সেই টাকা দিতে পারছে। আজকে আমরা বাংলা ছবি তৈরি করছি, সেই বাংলা ছবি দিয়ে আজকে একটা সর্বভারতীয় ক্ষেত্রে একটা 20 সেকেন্ডের সাবানের বিজ্ঞাপন হয় না, সেই টাকা দিয়ে বাংলা ছবি তৈরি হচ্ছে। নির্যাসটা কি? আমরা যে অক্সিজেন, যে হিমোগ্লোবিনের ওপর বেঁচে আছি, দ্যাট ইজ দ্য ইকোনমি। সেই ইকোনমিকে দিয়ে আমরা সার্ভিস সেক্টর হোক, এগ্রিকালচার হোক, কমোডিটি হোক, ম্যানুফ্যাকচারিং হোক, সেটাকে দিয়ে যদি আমরা পরিপুষ্ট না করতে পারি, খালি এই ভান করে আর হবে কদ্দূর? পরপর খালি ছবিতে, মানে ছবির পর ছবিতে রজনীগন্ধার মালা ধূপকাঠি দিলে তো ভবিষ্যৎ করা হবে না। Look after the present. That is the crisis today.
না না, আপনি যে প্রেজেন্টের কথা বলছিলেন সেটাই বলছি, যে বাঙালি কি মানে সেই অর্থে শিল্প সাহিত্য বা যে কোনো ক্ষেত্রেই সেই মানুষরা কোট আনকোট মরে না যাওয়া অব্দি গুরুত্ব দেয় না, মানে প্রেজেন্ট নিয়ে তার এতটুকুই ভাবিত নয়। আজকে যদি বাঙালির হাতে সচ্ছলতা থাকতো, আজকে বাঙালি ছেলে মেয়েদের জন্য তাদের যদি প্রতি 3 ঘন্টা অন্তর অন্তর আমি পরের বেলাটায় কি খাবো সেইটা চিন্তা ভাবনা না করতে হতো, তাহলে আমাদের তোমার জীবনে চিন্তা কি, তোমার ক্রিয়েটিভিটি নিয়ে তোমার ভাবার সময় কোথায়? আজকে যে ছেলেটা একটা লিখতো তাকে আজকে মরিয়া হয়ে খুঁজতে হচ্ছে, কোনো ক্রমে সে একটা 1 মাস বেঁচে থাকার মতো কিছু খুদকুড়ো জোগাড় করছে। You never have a cultural plethora in a famine. সম্ভব নয়। আমরা বর্তমান প্রজন্ম যারা অত্যন্ত ট্যালেন্টেড, যারা অত্যন্ত ব্রাইট, তাদের আমরা এই রোজকার বেঁচে থাকার যে মল্লযুদ্ধে আজকে নামিয়ে দিয়েছি, আবার আমরা এক্সপেক্ট করছি যে তারাই আমাদের একেবারে মানে সেই স্বর্গ থেকে একবার পুষ্পবৃষ্টির মতো ক্রিয়েটিভিটি বৃষ্টি করবে। দের ইজ নট আ সিঙ্গল এক্সাম্পল ইন দ্য ওয়ার্ল্ড যেখানে ডিপ্রাভিটির মধ্যে দিয়ে তোমার ক্রিয়েটিভিটি এসছে, হতে পারে না। একে আমাদের ঝামেলা কি একে আমরা টোটালি একটা ইকোনমিক ম্যালনিউট্রিশনের মধ্যে দিয়ে চলছি। আর সেকেন্ডলি হচ্ছে, যত তোমার মধ্যে ইকোনমিক ম্যালনিউট্রিশন হবে তত তোমার ওপর পলিটিক্যাল দখলদারি বাড়বে। যত পলিটিক্যাল দখলদারি পারবে, সবাই কেতনের দোহার কি চায়, কেউ কোনো সমালোচনা চায় না, কেউ কোনো মূল্যায়ন চায় না। এখন তো বাঙালি ছবির সাকসেসফুল হবার একটাই মেন ইনগ্রিডিয়েন্ট, সেটা হচ্ছে নন্দনে রিলিজ না করা। যদি একটা সাকসেসফুল ছবি করতে চান, নন্দনে অ্যাপ্লিকেশন দিন, উইথড্র করে নিন, রিলিজ না করলে ছবিটা হিট করে যাবে। আজকে গল্পটা এখানেই শেষ হোক, পরে আবার কথা বলবো। থ্যাংক ইউ। আজকে আচ্ছা ঠিক আছে কুণালদা, আজকে এখানেই শেষ করছি, কিন্তু খুব তাড়াতাড়ি আরও একটা এপিসোড করতেই হবে, কারণ প্রচুর প্রশ্ন ছিল, সেটা কমপ্লিট করা গেল না। কুণালদা, একবার যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলেন। সবাই ভালো থাকুন, আমাদের কথাবার্তা এবং আপনাদেরও মতামত জানান, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ।